স্টাডি জব ত্রিপুরা পেজ এবং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ত্রিপুরার চাকরিপ্রত্যাশী ভাই বোন, বিশেষ করে ফরেস্ট গার্ড, ফরেস্টার, কনস্টেবল, এসআই, টিএসআর ও জিআরবিটির আপকামিং যে এক্সামগুলো আছে তার জন্য ম্যাথ বা অঙ্ক সিলেবাস ওয়াইজ কী ধরনের কোশ্চেন আসতে পারে, বিশেষ করে বর্তমান সময় ফরেস্টার, ফরেস্ট গার্ড যে ভ্যাকেন্সিগুলো বেরিয়েছে বা মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী কনস্টেবল, এসআই, টিএসআর যে ভ্যাকেন্সিগুলো বেরোবে, কী ধরনের কোশ্চেন আসতে পারে আপকামিং এক্সামে, এইগুলো আজকে আমরা নিয়ে এসেছি। আজকে আমরা একটু ইজি টাইপের কোশ্চেনগুলো নিয়ে আসার চেষ্টা করেছি। আপকামিং ম্যাথমেটিক্স বা অঙ্কের ক্লাসগুলিতে আর একটু টাফ কোশ্চেন নিয়ে আসবো। আমরা সিলেবাসটা ভালোভাবে স্টাডি করেছি, স্টাডি করে কী ধরনের প্যাটার্নের কোশ্চেন আসতে পারে সেগুলো নিয়ে এসেছি। যদি ক্লাসটা ভালো লাগে, পছন্দ হয়, তাহলে এই ধরনের ভিডিও আমরা আরও ভবিষ্যতে নিয়ে আসব। এই কোশ্চেনগুলো থেকে পরীক্ষার কোশ্চেন প্রশ্ন আসতে পারে। এই ধরনের লজিক, আমরা যে লজিকগুলো ইউজ করবো, এই ধরনের লজিক ইউজ করে তোমরা পরীক্ষাতে খুব অল্প সময়ে তোমাদের কোশ্চেনের সলিউশন করতে পারবে, সেটি আমরা আশা করি। এখানে যে প্রথম নাম্বার একটা কোশ্চেন দেওয়া আছে, এখানে দেখে নেবে। এখানে বলা হয়েছে 279 প্লাস 167 ইন্টু 342। এখানে দেখবে এই যে ম্যাথমেটিক্সটা, এখানে এর একক স্থানীয় অঙ্ক কী সেটা জানতে চাওয়া হয়েছে। অবশ্যই ভিডিওটা ভালো লাগে, পেজ এবং ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে নেবেন। এই যে নাম্বারগুলো দেওয়া আছে তার স্থানীয় মান কত? একক স্থানীয় মান বলতে আমরা কি বুঝি? যেরকম সবচেয়ে প্রথম যে নাম্বার, ইউনিট ডিজিট যেটা বলা হয়, সবচেয়ে প্রথম নাম্বার কী দেওয়া আছে এখানে? 279। এখানে আমরা 9 ধরে নিতে পারি একক স্থানীয় মান। তারপরে আছে 7 একক স্থানীয় মান। আমরা 9 প্লাস 7 যে রুল ফর্মুলা এখানে দেওয়া আছে, লাস্টের যে 2, আমরা সব লাস্ট ডিজিটটা নিচ্ছি, ঠিক আছে? লাস্ট ডিজিটটা নিচ্ছি। তাহলে প্রথমে লাস্ট ডিজিট 9 প্লাস 7 প্লাস 2। এখন আমরা কি করব? পুরোটা ক্যালকুলেশন করে আমাদের পরীক্ষার সময় থাকবে না, শর্টকাট ফর্মুলা আমাদের ইউজ করতে হবে। এরপর কি করব? 7 × 2 আমরা গুণ করে দেবো। 7 × 2 গুণ করলে কী হয়? 7 × 2 = 14, ঠিক আছে? 14 হয়। 14-এর পুরো নেব না, আমরা শুধু এখানে 4 নেব। 4-এর সাথে যে সামনে 9 আছে সেটা আমরা প্লাস করে দেবো। তাহলে কি দাঁড়ালো? 9 + 4 = 13। তাহলে এখানে কি দাঁড়ালো কোশ্চেন? 13-এর একক স্থানীয় মান কী আছে? 3। তাহলে কোশ্চেন দাঁড়ালো কি? 3 একক স্থানীয় মান শুধু চেয়েছে। 2 নম্বর অঙ্ক, যেটা ম্যাথমেটিক্স বা অঙ্ক যেটা আমরা বলি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, কোন সংখ্যাটি 15 দ্বারা বিভাজ্য? প্রত্যেকটা সংখ্যা কি 15 দিয়ে ভাগ করা সম্ভব? 2365, 1375, 2275, 4365, সবগুলা সংখ্যা কি সম্ভব 15 দিয়ে বিভাজ্য করা? অবশ্যই সম্ভব না। তাহলে 15কে যদি আমরা ভেঙে নিই কী হবে? 3 ও 5। এখন 3 ও 5 দ্বারা যে সংখ্যাগুলি বিভাজ্য হবে, সবগুলি সংখ্যা তার দ্বারা বিভাজ্য হবে। 5 দিয়ে বিভাজ্যতার নিয়ম কি? একক স্থানীয় আমার লাস্টের যে সংখ্যাটা 5 বা 0 থাকলে সেটা 5 দিয়ে বিভাজ্য। শব্দি সংখ্যার পিছনেই দেখা যাচ্ছে 5 আছে, তাহলে শব্দি সংখ্যা 5 দিয়ে বিভাজ্য। আমরা বলতে পারি যে হ্যাঁ, এখানে শব্দি সংখ্যা 5 দিয়ে বিভাজ্য। কিন্তু শব্দি সংখ্যা 3 দিয়ে বিভাজ্য কোনা? এখান থেকে যেই সংখ্যাটা 3 দিয়ে বিভাজ্য হবে সেটি হবে 15 দ্বারা বিভাজ্য। এই তো নিয়মটা। 15 দ্বারা বিভাজ্য মানে কি? 3 ও 5 দ্বারা বিভাজ্য। এখন 5 দিয়ে তো সবগুলোই বিভাজ্য। এখন সঠিক সংখ্যাটা বের করতে আমরা 3 দিয়ে বিভাজ্য হয় কিনা সেটা জানতে হবে। 3 দিয়ে কোন সংখ্যাগুলি বিভাজ্য হয়? একটা শর্টকাট কিন্তু নিয়ম আছে, আশা করি সবাই সেটা জানো। যে সংখ্যাগুলি দেওয়া আছে সবগুলি সামেশন যদি 3-এর নাম হতো, আবার 3-এর দ্বারা বিভাজ্য হয় সবগুলোর সামেশন। যেমন 6, 5, 11, 11, 3, 14, 15, 16, 16 3 দ্বারা বিভাজ্য নেই বা এরপরটা দেখলাম 1, 3, 4, 4, 7, 11, 11, 5 কত হলো? 16, সেটাও 3 দ্বারা বিভাজনে 3, 5, 15। এরপরটা দেখলাম 2, 2, 4, আর 4, 7, 11, 16, এটাও 3 দ্বারা বিভাজনে, 3 দিয়ে বিভাজনে। লাস্টেরটা দেখছি আমরা 4, 3, 7, 7, 6, 13, 13, 5, 18। হ্যাঁ, 18 3 দিয়ে বিভাজ্য। হ্যাঁ, তাহলে আমরা ধরে নিতে পারি সবচেয়ে লাস্ট ডিজিট যে সংখ্যাটা 4365, সেটা 3 ও 5 দ্বারা বিভাজ্য। মানে কি? সেটা অবশ্যই 15 দ্বারাও বিভাজ্য। মানে 15 দ্বারা বিভাজ্য মানে 3 ও 5 দ্বারা বিভাজ্য, সেই সংখ্যাটা হলো 4, 3, 6, 5। এইবার আমরা শর্টকাটে কিন্তু মানে ঠিক বা ইউজ করতে পারি ফর্মুলা। নেক্সট যে ম্যাথটা বা অঙ্কটা আমরা নিয়ে এসেছি, 1521 রুট ওভার দেওয়া আছে। 1521 রুট ওভার করলে 39 হয়। কিন্তু কোনো সমস্যা কী করেছে? এরপরে ডিজিটটি দেখবে, প্রথমটা 2 ঘর আগে দশমিক দিয়েছে, এরপরটা 4 ঘর আগে, এরপরটা 6 ঘর আগে দশমিক দিয়ে রুট ওভার দিয়েছে। এখন আমাকে 1521 মানে 39 রুট ওভার, সেটা আমার জানা আছে, সেটা আমাদের আগে লিখে ফেলি। 1521 রুট ওভার করলে 39 হয়। এখন আমরা মেইন সলিউশনে যাচ্ছি। এরপরটা কি আছে? 15.21 উপর রুট ওভার আছে। 2 ঘর আগে দশমিক আছে, 2 ঘর আগে দশমিক আছে, তো সিম্পল উত্তরটা হবে 1 ঘর আগে দশমিক 3.9। এরপরটা কয় ঘর আগে দশমিক আছে?
4 ঘর আগে দশমিক, তাহলে 39কে 2 ঘর আগে আমরা দশমিক দিয়ে দিচ্ছি। প্রথমটা 2 ঘর আগে দশমিক মানে কি 39 1 ঘর আগে দশমিক দিয়েছি, এরপরটা 4 ঘর আগে দশমিক মানে 2 ঘর আগে দশমিক দিয়েছি 39। লাস্টেরটা দেখবে 6 ঘর আগে দশমিক পড়েছে, তাহলে আমরা 3 ঘর নেব। 39 তো 3 ঘর হয় না, একটা শূন্য বাড়িয়ে 3 ঘর বাড়াচ্ছি। 3টা প্লাস করতে বলেছে, প্লাস করলেই 9 9 3 12 9 3 12 13 3 হয়ে যাবে এখানে, আর 3 1 4। ঠিক আছে, দশমিক 4 দশমিক পড়ে রইল। কোনটা ম্যাচ কাটছে শর্টকাট ফর্মুলাতে বের করে নিলাম। 15 21 রুট ওভার করে বের করা তো সম্ভব নয় দশমিক। মনে রাখবে রুট ওভারের পিছনে যদি 2টা করে দশমিক হয় সেটা বের হলে 1 ঘর আগে হবে, 4 ঘর আগে হলে 2 ঘর আগে হবে। নেক্সট অঙ্ক যেটা 2টা সংখ্যার অনুপাত দিয়ে দিচ্ছে 3:4, গসাগু দিয়ে দিচ্ছে 4, তাদের লসাগু। তো সবাই জানে লসাগু ইন্টু গসাগু, এলসিএম এসসিএফ ইজিক্যাল টু 2টা সংখ্যার গুণফল। এটা সবার জানা আছে, এলসিএম লসাগু এবং এইচসিএফ অর্থাৎ গসাগু 2টা সংখ্যার গুণফল সবার জানা আছে। আরেকটা ফর্মুলা কি জানা আছে সবার? অনুপাতের সাথে গসাগু ইন্টু করলে সংখ্যাটা বের করা যায়। অনুপাতের সাথে গসাগু ইন্টু করলে সংখ্যাটা বের করা যায়। যেরকম 4-এর সাথে 4 গুণ করলে গসাগু 4, অনুপাতে 4-এর সাথে 4 গুণ করলে একটা সংখ্যা বেরোবে। অনুপাতে আছে 3, 3-এর সাথে 4 গুণ করলে আরেকটা সংখ্যা বেরোবে। যেমন 3-এর সাথে গসাগু গুণ করে 4, তাহলে 12 একটা সংখ্যা। আর 4 আর 4-এর সাথে অনুপাতে গসাগু গুণ করে 4, তাহলে আরেকটা সংখ্যা 16। সবাই এটা অবশ্যই নোট করে নেবে, সেটা অবশ্যই জানা খুব প্রয়োজন যদি খুব শীঘ্রই যদি সলিউশন করতে। এখানে 3x ইন্টু 4x ধরেও করা যায়, কিন্তু অনেকটা সময় লেগে যাবে। এসসিএফ তো 4 জানাই আছে, তাহলে এলসিএমটা বের করে নিতে পারি। এখন 4 দিয়ে 12কে কেটে নেই 3, বাস 348 শর্টকাট হয়ে যায়। অনুপাতের সংখ্যার সাথে গসাগু গুণ করলে সেই সংখ্যাটা বেরোয় যায়। ঠিক আছে, 2টা সংখ্যা বের করে নিলাম, 12 3 3 9 3 4 4 16। আমার এসসিএফ জানা আছে 4, বাস বেরিয়ে গেল। যেখানে যেখানে ফর্মুলা আছে বসিয়ে দিলাম, লসাগু ইন্টু গসাগু ইন্টু 2টা সংখ্যা গুণফল। উত্তর একদম ইজিভাবে বেরিয়ে গেল, কোনো প্রবলেম বা সমস্যা হওয়ার কথা নয় যদি এই রুলস রেগুলেশনগুলো জানতে পারি। এই ধরনের আরও অঙ্ক আসবে, 2টা সংখ্যা অনুপাত দিয়ে দিবে, গসাগু যার লসাগু দিয়ে দিবে, তখনও কিন্তু বের করে যাবে। বা একটা সংখ্যা দিয়ে দিবে, আরেকটা সংখ্যা কত সেটা জানতে চাওয়া হবে, অনুপাত বের করতে বলবে, অনেক কিছু ঘুরিয়ে ফিরে করবে, কিন্তু রুলস রেগুলেশন কিন্তু জানা থাকতে হবে সবারই। নেক্সট একটা অঙ্ক যেটা চেয়েছে, a/b 7/9, b/c 3/5, a:b:c কত? এটাও কিন্তু সলিউশন আছে। a:b:c:d কত বলতে পারে, a:b:c:d:e কত বলতে পারে। যতই বলতে থাক, রুলস রেগুলেশন একটাই, সেটা জানা থাকলে সমস্ত কিছু সলিউশন একদম ইজি হয়ে যাবে। a:b:c কত আমরা লিখে ফেলি, a b c। এ কত উপর 7, এটা এ। বি কত নিচে 9, এটা বি। ঠিক আছে, লিখে নিলাম, প্রথমটা লিখে নিলাম, প্রথমের যে ইস্টুটা লিখে নিলাম। দ্বিতীয়টা আছে b:c 3/5, তাহলে বি কত 3, সি কত 5। এতটুকু বোঝা গেল, যা যা লিখে ফেলাম। এখন উপরে সির নিচে কিছু খালি জায়গা পড়ে আছে, এদিকে এর নিচে কিছু খালি জায়গা পড়ে আছে, সেখানে কি লিখবো? সবার কোশ্চেনটা থাকে বি কত আছে 9, সির করে 9 লেখা লাগবো। এদিকে এর নিচে কিছু লেখার মতো জায়গা নেই, পিছে কি আছে 3 লিখে ফেলবো। সামনে যে পিছের খালি থাকলে সামনে যেটা আছে সেটা লিখবো, আর সামনেটা খালি থাকলে পিছে যেটা আছে সেটা লিখবো। 3 3 কাটা, 3 3 9, 3 হয়ে গেল। এখন এর নিচে কি থাকলো 7, বি নিচে থাকলো কি 9, আর সি নিচে কি থাকলো 15। শর্টকাট রুলস আমরা বলছি, শর্টকাট রুলসে কিন্তু পরীক্ষা অঙ্ক করতে হবে। এত কমপ্লিকেটেড রুলস ফলো করে কিন্তু পরীক্ষা অঙ্ক করলে অঙ্কতে অনেকটা সময় কিন্তু আমাদের নষ্ট হয়ে যাবে। বোঝা গেছে? 7:9:15 হবে এটা সঠিক উত্তর। এখানে ডিও দিতে পারে, ইউ দিতে পারে, রুলস রেগুলেশন কিন্তু সেম, ফর্মুলা কিন্তু সেইভাবেই প্রয়োগ হবে। পরবর্তী কোশ্চেন নাম্বার 6। এখানে 22 জন ছাত্রের গড় দেওয়া আছে 45, তাদের মধ্যে প্রথম 10 জনের গড় দেওয়া আছে 55, শেষ 11 জনের গড় দেওয়া আছে 40। তাহলে 11তম ছাত্রের গড় কত এখানে জানতে চাওয়া হয়েছে। প্রথমত 22 জন ছাত্রের গড় নম্বর কত দেওয়া আছে 45, তাহলে 22 জন ছাত্রের মোট নম্বর আমরা কত বের করে নেব? 22 জন ছাত্রের গড় নম্বর 45, তারপরে 10 জনের প্রথম 10 জনের গড় 55, শেষ 11 জনের গড় 40। তাহলে 22 × 45 আমরা গুণ করে নেব, 10 × 55 গুণ করে নেব, 11 × 40 গুণ করে নেব। 22 × 55 আমরা শর্টকাট গুণ করতে পারি, 45 × 2, 45 × 90 আমরা শর্টকাট গুণ করতে পারি। আচ্ছা ঠিক আছে, এখানে গুণটা নিজের মতো করে নেবে। এটার মধ্যে এত শর্টকাট ইউজ করতে গেলে পরীক্ষাতে অনেকটা সময় লেগে যাবে। এই গুণ ভাগে এত শর্টকাট এখানে ফর্মুলা ইউজ না করেই ভালো। তারপর আমরা জাস্ট বোঝার জন্য শর্টকাট আমরা বলে দিলাম 45 × 90, তোমরা এইভাবে করে নিতে পারো। আর 5 4 9 10 11 990 গুণ করলে 990 বেরোবে। আমরা যা শর্টকাট বলে দিলাম, আমরা সাজেস্ট করবো এখানে শর্টকাট ইউজ না করেই ভালো। এখানে 3টা গুণ করে দিলাম। তাহলে এখানে প্রথম 22 জনের গড় মানে 45, মানে সবাই মোট নাম্বারটা আমরা জেনে নিলাম। ঠিক আছে, তাহলে প্রথম 10 জনের গড়
আর শেষের 11 জনের গড় দেওয়া আছে, দুইটা যোগ করলে কতজনের গড় বেরোবে? 10 জনের 11 জন, টোটাল 21 জন। তাহলে নিচের দুইটা যোগ করলে 21 জনের গড় বেরোবে, আর উপরে 21 জনের মোট বেরোবে, আর উপরে আছে 22 জনের। তাহলে টোটাল 22 জন থেকে যদি 21 জন বাদ দিয়ে দিই, তাহলে 11তম ছাত্রের গড় মানে একজন ছাত্রের গড় মানে নম্বরটা এখানে বেরিয়ে যাবে। টোটাল 22 জন থেকে প্রথম 10 জন, পরের 11 জন বাদ দিলে মিডিলের 11তম ছাত্রের গড় বেরিয়ে যাবে। 990 তে 990 বাদ দিলে কত হবে? 0। একদম ইজি ওয়েতে তোমরা করতে পারো, একদম সঠিক উপায়ে তোমরা করতে পারো। নেক্সট কোশ্চেন, অর্থাৎ 7 নম্বর কোশ্চেন, যেখানে 6টা সংখ্যার গড় 15 দেওয়া আছে। বলা হয়েছে প্রতিটা সংখ্যার সাথে 4 যোগ করা হলে নতুন সংখ্যাগুলোর গড় কত হবে? 6টা সংখ্যার গড় 15 দেওয়া আছে, প্রতিটা সংখ্যার সাথে 4 যোগ করতে বলা হয়েছে। একদম ইজি, 6টা সংখ্যা লিখে ফেলি। 15 15 15 15 15 15, 6টা লিখে ফেলাম। প্রত্যেকের সাথে 4 যোগ করি। 15 সাথে 4 যোগ করলে কত হবে? প্রত্যেকটির সাথে 4 যোগ করতে বলা হয়েছে। 15 সাথে 4 যোগ করলে 19, 15 সাথে 4 যোগ করলে 19। প্রত্যেকটার সাথেই যদি আমরা 4 যোগ করি 19 হয়ে যাবে, আর বাকিগুলো লিখছি না, 19 হয়ে যাবে প্রত্যেকটা সংখ্যার সাথে 4 যোগ করলে। তাহলে গড় কত হলো? একদম ইজি, 19 বেরিয়ে গেল অ্যান্সার এখানে ডাইরেক্ট ডি নাম্বার। এখন কথা হলো, এখানে তো 4 যোগ করতে বলা হয়েছে, যদি 4 বিয়োগ করতে বলা হতো কি হতো? 15 সাথে 4 বিয়োগ, 15 সাথে 4 বিয়োগ, 15 সাথে 4 বিয়োগ, 15 সাথে 4 বিয়োগ করে নিলাম, কত হতো গড় তখন? 11। এখানে তো যোগ বিয়োগ দেখলাম, যদি গুণ করতো 4 গুণ করতো, তাহলে 15 সাথে 4 গুণ, 4 15 60, 4 15 60, 4 15 60, তাহলে গড় কত হয়ে যেত? 60। যদি ভাগ করতে কত, ঠিক ভাগ করে নিতাম, ঘর হয়ে যেত। মানে একদম ইজি। যোগ করতে বলেছে বলে যোগ করেছি 15 সাথে, বিয়োগ করতে গেলে বিয়োগ করবো, গুণ করতে গেলে গুণ করবো, ভাগ করতে গেলে ভাগ করবো। রুলস রেগুলেশন কিন্তু সেম টু সেম, এখানে কিন্তু কোনো চেঞ্জেস নেই। জাস্ট মাথা রাখতে হবে, যোগ করতে বলা হয়েছে, যোগ করে নিয়েছি, গড় এতেই হবে, সবটির সাথেই তো যোগ করতে বলেছে। নেক্সট কোশ্চেন, এ ও বি একত্রিকা 30 দিনে, বি ও সি 20 দিনে, সি ও এ একত্রে 15 দিনে কাজটি করতে পারে। তাহলে একত্রে কত দিনে কাজটি সে করবে? কত দিনে করবে? তাহলে সবসময় তো এ প্লাস বি কত বের করে নিই। এ প্লাস বি 30 দিনে একটা ক্লাস কমপ্লিট করতে পারে। বি প্লাস সি সেই কাজটা কত দিনে করে? 20 দিনে। সি প্লাস এ সে কাজটা কত দিনে করতে পারে? সি প্লাস এ সে কাজটা করতে পারে 15 দিনে। এখন 30, 20 এবং 15 লসাগু বের করে নেব। 30, 20, 15 লসাগু। 30 5 × 6 আমাদের লসাগু, আমরা আলাদা করে বের করে নিতে পারি লসাগু। আমরা ডাইরেক্ট এখানে শর্টকাট করে নিচ্ছি, তোমরা ডাইরেক্ট করে নিতে পারো। 30, 20 এবং 15 লসাগু আমাদের হবে 60। লসাগুটা আবার করে নেবে 60, বা এটা যদি আমরা ভেঙে করতে পারি 5 × 6 × 2 বা 5 × 3 × 2 × 2। এখন আমরা এগুলো ইফিসিয়েন্সিটা বের করে নেব। যেহেতু এখানে 60 হয়েছে, এ প্লাস বি কত? 30, 60কে 30 দিয়ে ভাগ করবো, তাহলে এ প্লাস বি ইফিসিয়েন্সি 2 বেরোবে। তারপর বি প্লাস সি কত? 20, তাহলে 60কে 20 দিয়ে ভাগ করবো, তাহলে বেরোবে 3। সি প্লাস এ কত? 15। তারপর আমরা এই যে লসাগু 60 বেরিয়েছে তাকে 15 দিয়ে ভাগ করবো, তাহলে ইফিসিয়েন্সি বেরোবে আমাদের কত? 4। মানে এ প্লাস বি প্লাস সির ইফিসিয়েন্সি কত হলো? 4 3 7 8 2 9। এখানে দেখবে এ প্লাস বি, বি প্লাস সি, সি প্লাস এ সবটির সাথে দুজন দুজন করে আছে। তাহলে আমরা অবশ্যই এখানে বলতে পারি 2 এ প্লাস বি প্লাস সি ইজিক্যাল টু একত্রে কত হয়? 4 3 7 8 2 9 2। ঠিক আছে, এ প্লাস বি প্লাস সি কত হয়? 4 3 7 8 2 9, মানে এ প্লাস বি প্লাস সি ইন্টু 9 হয়। কিন্তু আমাদের এটা তিনজনের ইফিসিয়েন্সি বেরিয়েছে। এ প্লাস বি প্লাস সি কত? 9 না, 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, সরি, 4.5 বা 9/2 আমরা বলতে পারি। এখানে একত্রে কাজটি কত দিনে শেষ করতে হবে? তাহলে টোটাল কাজ কত? 30, 9/2 দিয়ে সেটাকে মাল্টিপ্লাই না, সরি, ডিভাইডেড করে দিতে হবে। ডিভাইডেড করলে 2টা চলে যাবে উপরে আর 9টা থাকবে নিচে। জাস্ট ক্যালকুলেশন করে এখানে ইজিলি বেরিয়ে যাবে। উপরে কত থাকবে আমাদের? মাল্টিপ্লাই করে নিই। উপরে থাকবে আমাদের 4 40 আর নিচে থাকবে 3। কত হলো এখানে? আমরা ডিভাইড করি 13, 13%। তখন এখানে 13 সমস্ত 3/1 আমাদের উত্তর বেরিয়ে যাবে। সলিউশনটা কেমন হয়েছে, কতটুকু হেল্প হয়েছে অবশ্যই জানাবে। পরবর্তী কোশ্চেন, এ নল বি নলের 4 গুণ ক্ষমতা সম্পন্ন, অর্থাৎ এ ইস টু বি যদি আমরা ধরি, এ বির থেকে 4 গুণ বেশি, অর্থাৎ বি যদি 1 হয় 1 হয়, এ হবে তার 4 গুণ অর্থাৎ 4। ঠিক আছে, এই জায়গাটা বোঝা গেল। বলা হয়েছে একটা খালি চৌবাচ্চা এ নল 15 মিনিটে জল পূর্ণ করতে পারে। তাহলে ক্ষমতা কত? এর ক্ষমতা হলো 4 ইফিসিয়েন্সি, আর বির ক্ষমতা হলো 1। এ নল 15 মিনিটে জল করতে পারে, তাহলে ক্যাপাসিটি কত আছে? মানে যে চৌবাচ্চা তার ক্যাপাসিটি কতটুকু আছে? এর ক্ষমতা হলো 4,
এন হল 15 মিনিট সময় নেই, তাই 15 ইন্টু 4 গুণ করলে কত হবে, সেটা হবে ক্যাপাসিটি অর্থাৎ আমাদের ক্ষমতা। একটা খালি চৌবাচ্চা এন হল 15 মিনিটে সম্পূর্ণ করতে পারে, তার ক্ষমতা হলো 4, তো 4 ইন্টু 15 হতো 60, 60 হলো জলপূর্ণ বা চৌবাচ্চা ক্যাপাসিটি, জল এতটুকু আটে। তাহলে এ ও বি দুজনের ক্যাপাসিটি কত, দুজনে তো একসাথে খোলা রাখতে হবে, দুজনের ক্যাপাসিটি কত, ক্যাপাসিটির ইফিসিয়েন্সি কত, সরি ক্ষমতা কত দুজনের, চৌবাচ্চা তো 60, চৌবাচ্চা তার ক্যাপাসিটি 60, আর এ ও বি দুজনের ক্ষমতা হলো কত 5, ক্যাপাসিটি 5, 60 5 দিয়ে ভাগ করে নিই, ইজি বেরিয়ে যাবে, 12 মিনিট সময় লাগবে। একদম ইজিভাবে তোমরা এটা সলিউশন করে নিতে পারো। যদি এর থেকে বেটার কিছু সলিউশন থাকে অবশ্যই জানাবে, আমরা নেক্সট ভিডিওতে কিছু রেকটিফাই, কিছু কারেকশন করার চেষ্টা করবো। আমাদের মতো করে যে সলিউশনটা আসছে ইজিভাবে সেটি আমরা নিয়ে এসেছি। পরবর্তী কোশ্চেন, 36 কিমি পার ঘন্টা বেগে ধাবমান একটি ট্রেন পথের ধারে একটা পোস্টকে 15 সেকেন্ডে অতিক্রম করে ট্রেনটির দৈর্ঘ্য কত চাওয়া হয়েছে, ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার চাওয়া হয়েছে। এখানে দেখবে ট্রেনের যে গতিবেগটা কিমি পার ঘন্টা দেওয়া আছে, এটা মিটার পার সেকেন্ডে নিতে হবে। মিটার পার সেকেন্ডে নিতে হলে একটা রুলস সবসময় মনে রাখবে, সেই রুলসটা হলো 36কে 18/5 বা 5/18 দিয়ে যদি আমরা গুণ করি, মাল্টিপ্লাই করি, তাহলে ট্রেনের গতিবেগটা মিটার পার সেকেন্ডে চলে যাবে, মিটার প্লাস সেকেন্ডে চলে যাবে। আরেকটা রুলস সবার জানা আছে, এই রুলসটাও তোমরা লিখে রাখতে পারো। ডিস্টেন্স বের করতে গেলে কী করতে হবে, আমাদের যে স্পিড ইন্টু টাইম দিয়ে মাল্টিপ্লাই করলে একটা জিনিসটা ডিস্টেন্স বেড়ে যায়। এখানে ট্রেনের গতিবেগ, ট্রেনের দৈর্ঘ্য বের করতে বলেছে, মানে এখানে লেন্থ, অর্থাৎ এখানে ডিস্টেন্সকে আমরা লেন্থ বলতে পারি। তাহলে আমরা কী করতে হবে, লেন্থটা বের করতে হলে স্পিড ইন্টু টাইম দিয়ে আমাদের মাল্টিপ্লাই করলে এখানে বেড়ে যাবে আমাদের লেন্থটা। স্পিড কত 36 দেওয়া আছে, সেটা আমাদের মিটার সেকেন্ডে নিতে হবে 18/5, আর এখানে আমাদের টাইম সেটা 15 সেকেন্ড, তো সেকেন্ডে দেওয়াই আছে, সেকেন্ডে দেওয়া থাকলে কোনো সমস্যাই নেই। যদি মিনিটে দেওয়া থাকতো সেটা কিন্তু সেকেন্ডে নিতে হতো। 18 দুগুণে 36, গুণ করে নিই, 5 দুগুণে 10, 15 ইন্টু 10 মানে হবে কত 150। এখানে উত্তর হবে কি সি, উত্তর হবে এখানে সি 150। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে এই ধরনের সলিউশনগুলো। আমরা এই ধরনের ভিডিও, আপডেট ভিডিও পরবর্তী সময়ে সবার জন্য, আপনাদের জন্য নিয়ে আসবো। বিশেষ করে ফরেস্টার, ফরেস্ট গার্ড, জিআরবিটি এবং কনস্টেবল এবং টিএসআর নিয়োগে কিন্তু এই ধরনের কোশ্চেনগুলো আসবে। ট্রেনের গতিবেগ বিষয়ে কোশ্চেনগুলো। নেক্সট কোশ্চেন যেটা, একটি ট্রেনের গতিবেগ 180 কিমি পার ঘন্টা দেওয়া আছে, যেহেতু কিমি ঘন্টা দেওয়া আছে সেটা মিটার সেকেন্ডে আমাদের অবশ্যই নিতে হবে, সেটা জানেই আছে কত দিয়ে গুণ করতে হবে, 180 মাল্টিপ্লাই করতে হবে 18/5 দিয়ে, তাহলে মিটার পার সেকেন্ডে চলে যাবে, অর্থাৎ এখানে 50 ডাইরেক্ট হয়ে গেল। মিটার পার সেকেন্ডে ট্রেনটির গতিবেগ কত, মিটার পার সেকেন্ডে ট্রেনের গতিবেগ বের করা তো একদম ইজি, 18/5 দিয়ে গুণ করা। আর যদি এখান থেকে মিটার পার সেকেন্ডে যদি কিমি পার ঘন্টা বলতো, তাহলে 18/5 না, তখন 5/18 দিয়ে কিন্তু মাল্টিপ্লাই করতে হতো, মানে উল্টা হতো। মিটার পার সেকেন্ডে যদি কিমি পার মিটি আওয়ার্সে নিতে হয়, তাহলে 5/18 দিয়ে কিন্তু তখন আমাদের গুণ করতে হবে। আমরা পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি, পরবর্তী প্রবলেমে চলে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 12, 75-এর সঙ্গে কোনো সংখ্যা 75% যোগ করলে ওই সংখ্যাটি হয়, মানে সংখ্যাটি কত। আমরা 75 লিখলাম, 75-এর সঙ্গে কোনো সংখ্যা ধরে নেব এক্স, এক্সের 75 মানে কি 4/3, আমরা এটা বঙ্গাংশে নিলে 75 সঙ্গে এক্সের 3/4 মাল্টিপ্লাই করলে কত হবে, সেই সংখ্যাটা হবে, সেই সংখ্যাটা কত, মানে সেই সংখ্যাটা কত এক্স হবে। বোঝা গেল, 75-এর সঙ্গে এক্সের 75% মানে 3/4 গুণ করলে কত হবে, এক্স হবে। এটা সমাধান, একদম ইজি সমাধান, সমাধানের মতো তোমরা করে নিতে পারো। আমি এটার মধ্যে বেশি কিছু বলছি না, তোমাদের মতো করে এটা সমাধান করে নেবে, একদম ইজিভাবে সমাধান করে নেবে। তো এরকম কোনো প্রবলেম হওয়ার তোমাদের কথা নয়। 3x4 এখানে আমরা লসাগু করে নেব, বাস ইজিভাবে সঠিক উত্তর বেরিয়ে যাবে। এখানে 4/75 300, 3x এক্স, এখানে আমরা 4x আর এদিকে থাকলো 300, 3x এক্স বাদ দিলে এখানে ওই এক্সের মান সরাসরি এখানে বেরিয়ে যাবে। 3xটা এদিকে নিয়ে আসবো আমরা, 4x - 3x = 300, অর্থাৎ 75-এর সঙ্গে কোনো সময় 75% যোগ করলে সেই সংখ্যাটি কত হবে, সংখ্যাটি হবে আমাদের কত 300। সঠিক উত্তর কত হবে 300। পরবর্তী কোশ্চেন অর্থাৎ কোশ্চেন নাম্বার 13, যেখানে বলা হয়েছে এ 90% = বি এর 30% এবং বি হলো এ এর x%। ঠিক আছে, এ ইন্টু 90% ধরতে পারি, এতটুকু কঠিন আমরা যাবো না, একটু শর্ট করে নিই। এর 9% কেটে নিতে পারি, 90 বি এ 0 কেটে নিতে, শর্ট করে নিচ্ছি। 3 দিয়ে 9কে 3 বার যাই,
শর্ট করে নিয়েছি, মানে এস টু বি রেশিওটা আরেকটু শর্ট করে নিয়েছি। এস টু বি উপরে 90 নিচে 30 লিখে তোমরা বের করতে পারো, আর একটু শর্ট হয়ে যাবে। আমরা এখানে ডাইরেক্ট করে নিচ্ছি। তাহলে এ কত দাঁড়ালো 1 আর বি কত দাঁড়ালো নিচের তি রেশিও করে নেবে। এস টু বি রেশিওটা এখানে বের করে নেবে। এস টু বি ইজ ইকুয়াল টু 90:30 রেশিও করে নেবে, শর্টকাট বেরিয়ে যাবে। এখানে বলা হয়েছে বি ইজ ইকুয়াল টু এর x%। এর x% মানে পার্সেন্ট আমরা তুলেছি, নিচে 100 দিয়েছি। এখন আমরা সরাসরি বি এর মান আমরা জানা আছে 3, সরাসরি বির জায়গা বির মানটা এখানে বসাতে পারি 3, এর জায়গা এর মানটা বসাতে পারি আমরা 1, যেটা আমরা আগে ধরে নিয়েছিলাম সেখানে। তাহলে এক্স এর মান এখানে একদম ইজিলি বেড়ে যাবে 300, অর্থাৎ সিরিয়াল নাম্বার বি। কোনো বুঝতে সমস্যা হলে, কোনো কোশ্চেন যদি আমাদের কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট করে জানাবো, আর নিজেকে আরেকটু আমরা বেটার করার চেষ্টা করব। পরবর্তী কোশ্চেন যেটা বলা হয়েছে, একটা বই 280 টাকায় বিক্রি করলে 20% ক্ষতি হলে বইটার ক্রয় মূল্য কত? দেখবো এটা কিন্তু এই অঙ্কগুলি কোথায় থেকে এসেছে, লাভ ক্ষতির চ্যাপ্টার থেকে কিন্তু এই অঙ্কগুলি এসেছে। লাভ ক্ষতির চ্যাপ্টারটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেখান থেকে কিন্তু কোশ্চেন তোমাদের আসবেই। এবং এলিমেন্টারি ম্যাথমেটিক্সে কিন্তু লাভ ক্ষতির পার্টটা আছে, শতকরার পার্টটা আছে, সব কিছু আছে। আমরা বইয়ের মূল্যটা কত বের করতে হবে, একটা বই 280 টাকায় বিক্রি করলে 20% ক্ষতি হয়, ঠিক আছে। বই ক্রয় মূল্য কত, আমরা ধরে নিলাম বইয়ের ক্রয় মূল্যটা কত 100 টাকা, ঠিক আছে। সেলস প্রাইস কত, 20% ক্ষতি হয়, তাহলে সেলস প্রাইস কত, বিক্রি মূল্য কত, 80% বিক্রি করে 100 টাকায় যদি বইটা কিনে 80 টাকায় বইটা বিক্রি করে, তাহলে 280 টাকায় বইটা বিক্রি করে, মানে 280 টাকায় বইটা বিক্রি করে, মানে 80% বইটা বিক্রি হয় 280 টাকায়। তাহলে 100% কত, 280 টাকা তো বইটা বিক্রি হয়, 280 টাকা মানে কি বইটার 80%, 20% তো ক্ষতি, তাহলে বইটার 100% কত? আমরা এখান থেকে শর্টকাট একদম ইজিলি বের করে নিতে পারি। তাহলে বইটার ক্রয় মূল্য বেরিয়ে যাবে, বইটার ক্রয় মূল্য 100 টাকা, বিক্রি মূল্য কত 80 টাকা, মানে 80x ইজ ইকুয়াল টু 280, তাহলে x এর মান বেরিয়ে যাবে এখানে। শর্টকাট একদম বইয়ের ক্রয় মূল্য এখানে বেরিয়ে যাবে। তোমরা x ধরে করতে পারো বা বইটার ক্রয় মূল্য 100 ধরে করতে পারো। বইটার ক্রয় মূল্য কত 100, আবার বলছি বইটার ক্রয় মূল্য কত 100, ঠিক আছে। বিক্রি মূল্য কত 280 মানে 20% ক্ষতি, মানে কি 80% 280, তাহলে 100% কত, 80% যদি 280 হয় তাহলে 100% কত? বা এইভাবে করতে পারো, বইটা ক্রয় মূল্য x মাইনাস এক্সের 20% ইকুয়াল টু 280, x মান বেরিয়ে যাবে। সেইভাবে বের করতে পারো, x ধরে বের করতে পারো, আবার 100 ধরে বের করতে পারো। 100 ধরে করলে অনেকটা ইজি হয়, x ধরে করলে অনেকটা কমপ্লিকেটেড হয়। x ধরে করা যাবে, বইটা ক্রয় মূল্য ধরে নাম x মাইনাস এক্সের 20% ক্ষতি ইকুয়াল টু 280, x মান। পরবর্তী প্রশ্নতে আমরা চলে যাচ্ছি। পরবর্তী কোশ্চেন যেটা দেওয়া আছে, বার্ষিক 10% হারে সরল সুদে 4 বছরের সুদের আসলে 3080 টাকা হয়, তাহলে কত টাকা? মানে এখানে আমাদের প্রিন্সিপাল জানতে চাওয়া হয়েছে, অ্যামাউন্ট দেওয়া হয়েছে 3080, ইন্টারেস্ট 10% এবং আমাদের টাইম দেওয়া হচ্ছে 4 বছর। একটা রুলস আছে আমাদের, আমরা পেয়েছি সুদ ইজ ইকুয়াল টু আসল ইন্টু সময় ইন্টু সুদের ডিভাইডেড 100, এই রুলসে করা যেতে পারে। আর যদি আমরা শর্টকাট একটু করার চেষ্টা করি, যেহেতু আমরা এক্সামের হলে যাব, তাহলে শর্টকাটও আমরা একটু জানার চেষ্টা করি। আমরা তো জানি সুদ ইকুয়াল টু আসল ইন্টু সময় ইন্টু সুদের ডিভাইডেড 100, সেইভাবে আমরা করতে পারি। আসল এক্স ধরে নিয়ে করতেই পারি, মানে আসল যদি এক্স হয় সুদ কত হবে 3080 মাইনাস এক্স, এভাবে করতে পারি। আরেকটা যদি আমরা ধরি 10% সুদ যদি হয় 4 বছরে 10% বার্ষিক সুদ হলে 4 বছরে কত হবে 40%, আসল কত 100%, তাহলে সুদ আসল কত 140%, বোঝা যায় কি না? প্রতি বছর 10% সুদ হলে 4 বছর সুদ কত 40%, আসল কত পার্সেন্ট 100%, তাহলে 140% হয় কি না? এমন মানে সুদ আসল 140% হয়, তো 100% আসল 40% সুদ, 140% সুদ আসল হয় কি না? মানে 140% তো এখানে দেওয়াই আছে 380, তাহলে 100% কত? আসল তো 100%, এভাবেও বের করা যায়। বা PRT ডিভাইড বাই 100, এইভাবেও বের করা যায়। ইজি, নিজের মতো করে বের করে দিই। এটা সরল সুদের অঙ্ক, এটা কমপ্লিকেটেড অঙ্ক না। আসতে পারে এখানে সুদ আছে, গতিবেগ আছে, গড় আছে, টাইম আছে, পাটিগণিত, বীজগণিত, এলিমেন্টারি ম্যাথমেটিক্স রিলেটেড ম্যাথগুলো এখানে নিয়ে এসেছি। ফরেস্ট গার্ড, তাছাড়া আমাদের পুলিশ কনস্টেবল, সাব ইন্সপেক্টর ক্যাটাগরি পোস্ট হতে পারে, কিংবা আমাদের TSR নিয়োগে বা GRBTর মতো যে চাকরির ভ্যাকেন্সিগুলো আসছে, সেখানে কিন্তু এই ধরনের কোশ্চেনগুলোই আসবে। এই ধরনের কোশ্চেনগুলোই কিন্তু তোমাদের কাছে বারবার তুলে ধরা হবে। এটা আজকে প্রথম ক্লাস ছিল, আমরা 15টা কোশ্চেন নিয়ে এসেছি। তোমাদের যদি ভালো লাগে, তোমাদের যদি হেল্পফুল হয়, বিশেষ করে যারা চাকরির প্রিপারেশান নিচ্ছ, যদি হেল্পফুল হয়, তোমাদের কিছুটাও যদি হেল্পফুল হয়, 50% যদি হেল্পফুল হয়, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি কোনো সংশোধন সলিউশনের প্রয়োজন পড়ে যে, তাহলে সেটাও কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমরা পরবর্তী ভিডিওতে আরও স্পেশাল কিছু ম্যাথমেটিক্স ক্লাস নিয়ে আসবো, একদম চাকরি রিলেটেড, সিলেবাস রিলেটেড, যাতে তোমাদের চাকরির ক্ষেত্রে কোনো প্রকার হেল্প হয় এবং তোমাদের যাতে
যে কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া অনুযায়ী তোমরা চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছ, সেই প্রিপারেশন যদি তোমরা সফলতা অর্জন করো। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, যদি ফেসবুক থেকে দেখে থাকো ফলো করে নেবে। আমরা এই ধরনের ক্লাস পরবর্তী সময় নিয়ে যাবো। ম্যাথমেটিক্স ক্লাসটা আমরা বিশেষ করে নিয়ে আসছি কেন, ম্যাথমেটিক্সটা একটা রিজন আছে ম্যাথমেটিক্স ক্লাসটা নিয়ে আসার জন্য, সেই রিজনটা আমরা জানাবো, এর মধ্যেই জানাবো কেন ম্যাথমেটিক্স ক্লাসটা বিশেষ করে নিয়ে এসেছি। আমরা ফরেস্ট গার্ডে কিন্তু বা স্পেশাল এক্সিকিউটিভ কিন্তু পুলিশ কনস্টেবল বা জেআরবিটি প্রত্যেক সময় কিন্তু বিভিন্ন ধরনের ফ্রি ক্লাস নিয়ে আসি। আমরা প্রত্যেক সময় কিছু নোট রেডি করে দেওয়ার চেষ্টা করছি, কিন্তু আমাদের কাছে সেই সময়টুকু হয়ে ওঠে না যে ফ্রি নোটসটা রেডি করে দেবো, বা নোট কেনাবেচার কাজও আমরা করে থাকি না। তারপরেও কিছু ফ্রি ক্লাস বা কিছু ফ্রিভাবে যদি তোমাদের কোনো হেল্প হয়, এই ধরনের যদি আরও হেল্পের প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট করে যাবে। আমার দায়িত্ব কর্তব্য থাকবে মানে প্রত্যেকটা সেক্টর থেকে 2-3টা এমন ধরনের অঙ্কের কোশ্চেন নিয়ে আসা এবং তার সলিউশন করা, যাতে তোমরা রুলস রেগুলেশনগুলি জানতে পারো, শর্টকাট কীগুলি জানতে পারো। কারণ পরীক্ষার ভিত্তিতে অঙ্কের ভিত্তিতে কিছু শর্টকাট কী না থাকলে পরীক্ষা কিন্তু অনেকটা কষ্টকর হয়ে যায়, পরীক্ষা কিন্তু অনেকটা সময় লেগে যায়। রুলস তো সবারই জানা আছে, কিন্তু রুলসটা কি অনেকটা কঠিন, চৌবাচ্চা জল কঠোর বলবে অনেকটা কঠিন রুলস। তো কঠিন রুলস পরীক্ষাতে সময় পাওয়া যাবে না, একটা অঙ্কতে 5-10 মিনিট লাগালে তো চলবে না। তাই শর্টকাট ফর্মুলা শর্টকাট রুলসটি অবশ্যই জানতে হবে। আমরা দায়িত্ব কর্তব্য থাকবে পরবর্তী ভিডিওতে এই ধরনের সিরিজ আরেকটা নিয়ে আসা, আরও নতুন কিছু কোশ্চেন নিয়ে আসা, নতুন কিছু রুলস রেগুলেশন নিয়ে আসা, যেগুলো তোমাদের হেল্পফুল হয়। আশা করছি এই ভিডিওটা তোমাদের চাকরি পরীক্ষার ক্ষেত্রে হেল্পফুল হবে এবং তোমরা কিছু হলো সহযোগিতা এই ভিডিও থেকে পাবে। ধন্যবাদ সবাইকে। স্টাডিজ অফ ত্রিপুরা পেজ এবং চ্যানেলের পক্ষ থেকে আবার অনুরোধ থাকবে, ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব বা পেজটা ফলো করে নেবে। ধন্যবাদ সবাইকে।